দিদি এবং অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের পথপ্রদর্শক। তাকে দেখে আমরা অনুকরণ করে চলি এবং তার সান্নিধ্যে আমরা রয়েছি। ন্যাচুরালি আমরা সবাই ভালো কাজ করব পশ্চিমবাংলার জন্য। আমার প্রয়াস ছিল যে দুটো দুটো জায়গা করে করব, একসঙ্গে সব জায়গায় করা সম্ভব নয়। আমার 7টা কনস্টিটুয়েন্সিতে একসাথে করা সম্ভব নয়। অত বড় উদ্যোগ নিয়ে এগোতে এখনো পারিনি, তাই আমি ধীরে ধীরে করছি, দুটো দুটো করে জায়গা করে করছি। কালকে ধনিয়াখালীতে করেছিলাম, আজকে আমি চুঁচুড়াতে করছি। কালকে ধনিয়াখালীতে আমাদের চক্ষু পরীক্ষা হয়েছে এবং তার সাথে আমরা আর্টিফিশিয়াল লিম্ব দিয়েছি সবাইকে। আজকে আমাদের অল ওভার ফুল বডির ডায়াগনোসিস সেন্টারের মতন আমাদের খোলা হয়েছে, যাতে এখানে স্বাস্থ্যর সব রকম পরীক্ষা যাতে হয়, ব্লাড প্রেশার থেকে সুগার থেকে তারপরে তোমার চক্ষু পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সব রকম টেস্টিং এখানে হচ্ছে আজকে এবং আশা করি মানুষ উপকৃত হবেন। ছোট্ট একটি প্রয়াস, এবং আমি সবসময় বলেছিলাম আমি স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই, শিক্ষা নিয়ে কাজ করতে চাই, তো শুরু করলাম। আগামী দিনে আশা করি সব জায়গায় যেতে পারবো এবং সবার জন্য করতে পারবো। একেবারে যে দুরারোগ্য ব্যাধিগুলো ধরা পড়বে সেগুলো কি একেবারে নির্মূল করার জন্য কোনো ব্যবস্থা থাকবে? আমরা নিশ্চয়ই চেষ্টা করব, তার জন্য যেখানে যেখানে তাদেরকে রেকমেন্ড করা উচিত, যেখানে যেখানে যাদের পাঠানো উচিত সেখানে আমরা তাদেরকে রেকমেন্ড করে সেখানে পাঠানোর ব্যবস্থাও করা হয়। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম স্বাস্থ্য শিবির করেছিলেন, তারপরে সেখান থেকেই অনুপ্রেরণা কি? একদম, উনি তো আমাদের পথপ্রদর্শক। দিদি এবং অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের পথপ্রদর্শক। তাকে দেখে আমরা অনুকরণ করে চলি এবং তার সান্নিধ্যে আমরা রয়েছি। ন্যাচুরালি আমরা সবাই ভালো কাজ করব পশ্চিমবাংলার জন্য। বলছি, লকেট চ্যাটার্জি বিগত যে সাংসদ ছিলেন সে কি স্বাস্থ্য ব্যাপারে কোনো রকম কাজ করেননি, তবেই কি স্বাস্থ্য বললেন আপনি? বলতে পারবো না, আপনারা সবাই তারও ইন্টারভিউ নিয়েছেন, আপনারা সবাই বলতে পারবেন তিনি কি কি কাজ করেছেন। আমি জানি না, আমি আমার কাজ করতে এসেছি, আমি আমার কাজ করবো। আপনি সারা শহরজুড়ে সকলের একটাই আবেদন যে ত্রিপুরা হাসপাতালকে মেডিকেল কলেজ করা হোক, সেটা আপনি বলেছিলেন, সেটা কবে হবে? সেরকম স্বাস্থ্যের ব্যাপারে তো আমি যে বলেছি আমি কাজ করব। আগামী দিনে আমার সময়ও আছে, আমি কয়েক মাস হয়েছে সবে এসেছি, এখন 1 বছরও কমপ্লিট হয়নি, সবে 7-8 মাস হয়েছে। আগামী দিনে আমি নিশ্চয়ই চেষ্টা করব, দিদির সাথেও আলোচনা করব এবং আমার চুঁচুড়া শহর শুধু নয়, তার সাথে বাকি 6টা জায়গাও যাতে ইকুয়ালি বেনিফিটেড হয় এবং স্বাস্থ্য নিয়ে তারা যাতে কোনো রকম ক্ষোভ প্রকাশ না করতে পারে সেই চেষ্টা আমি চালিয়ে যাবো। দিদি, সদর হাসপাতালটা কবে দেখবেন? রোগী কল্যাণ সমিতি নেই, মিটিং হচ্ছে না, ভুরি ভুরি অভিযোগ, সাধারণ মানুষের ওষুধের দাম বেশি নিচ্ছে, মানে ওষুধের দাম বেশি, দামি ওষুধ দিচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে না। আপনি তো স্বাস্থ্য ব্যবস্থায় আজকে দেখছেন। আগামী দিনে নিশ্চয়ই হবে, আমি একটা একটা করে সব কাজ করব এবং আপনাদের যা যা ক্ষোভ আছে, যা যা আপনাদের কমপ্লেন্টস আছে সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আগামী দিনে বসবো এবং যেগুলো যাতে না হয় সেটাও চেষ্টা করবো। প্রাথমিকভাবে স্বাস্থ্য আর শিক্ষাটা কেন বেছে নিলেন? সেটাই মানুষের সব থেকে বেশি প্রয়োজন। শরীর ঠিক থাকলে জীবনে লড়াই করার যোগ্যতা পাবে, আর শিক্ষা থাকলে জীবনে বড় হতে পারবে। এই দুটো সারা জীবনে কি দরকার বলো তো? শিক্ষার তো বর্তমান অবস্থা খুব খারাপ। 31শে ডিসেম্বর পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী সময় একটা দিয়েছে। দিদি তো লড়াই করছেন, আমাদের দিদি যেখানে আছেন তিনি আমাদের ভরসা আশা। উনি যখন আছেন সবকিছু ঠিক থাকবে। কিন্তু অনেকে স্কুল যাচ্ছেন না, কি বলবেন তাদের উদ্দেশ্যে? ঠিক হয়ে যাবে, আমরা সবসময় শুভাকাঙ্ক্ষী সবকিছুর জন্য। আমরা চাইবো সবকিছু ঠিক হয়ে যাক এবং তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবে, সবাই স্কুলে যাবে। মিঠুন চক্রবর্তী একজন সুবিধাবাদী, দলবদলু, গিরগিটি, কখন কোন দলে থাকেন তার নেই ঠিক। ছোটবেলায় নাকি নকশাল করতেন বলে গল্প ছেড়েছেন, তারপরে জ্যোতিবাবুকে আঙ্কেল বলে, সুভাষদা বলে তাদের সঙ্গে ঘুরে বেড়াতেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বা দাক্ষিণ্যে রাজ্যসভায় গেছিলেন। তারপরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার বাতাবরণে তিনি সেই সময় বিজেপিতে যান। তো সুতরাং আগামী বছর এই সময় মিঠুন চক্রবর্তীর যা দলবদলের রেকর্ড, তিনি কোন দলে থাকবেন তার কোনো ক্ষমতা নেই, গ্যারান্টি নেই। তার কথার কি উত্তর দেব? ওর ক্ষমতা হবে নাকি? মুখে বড় বড় কথা না বলে ক্ষমতা থাকলে ওইসব করিয়ে এনে দেখান। আপনারা তো সেই চক্রান্তগুলোই এখানে করছেন, চক্রান্তগুলো তো আপনারা করছেন। এই মিঠুন চক্রবর্তী বা তারা অধুনা যে দল, ও তো মিঠুন চক্রবর্তী কোন দলে আজকে দাঁড়িয়ে আছে না দেখতে গেলে তো ক্যালেন্ডার থেকে বাদ দেখতে হয়, তার আগে কি ছিলেন, পরে কি হবেন। ফলে এগুলো তো ওনাদের ইচ্ছা, মানুষের সঙ্গে নেই, মানুষের সঙ্গে নেই, মানুষের সঙ্গে নেই। সেই মিঠুন চক্রবর্তী তাদের এসব দিবা স্বপ্ন যে কখন এই হবে কখন ওই হবে, নইলে তো এদের কোনো মানে ইয়েই নেই, জনভিত্তি নেই, কিছু নেই। বড় বড় এর আগে গন্ডগোল হয়েছে, আইএসএফ করেছে, তারপরে তৃণমূলের পার্টি অফিস পোড়ানো হলো। সংখ্যালঘুদের ক্ষেত্রে কি আইএসএফ 2026-এর দিকে কোনো ফ্যাক্টর হতে চলেছে? কোনোদিনই ফ্যাক্টর না। আইএসএফ কে সবাই জানেন, বিজেপি ভোট ভাগের ক্ষেত্রে
হিন্দু ভোট ভাগের জন্য কাদের ব্যবহার করে আর মুসলিম ভোট ভাগের জন্য কাদের ব্যবহার করে, যাদের মূল কাজ হচ্ছে বিজেপি বিরোধী ভোটটা কেটে দিয়ে বিজেপি সুবিধা করে দেয়। বাংলার মানুষ সেটা গোটাটাই জানেন। বাংলার মাটিতে বিজেপিকে যদি কেউ রুখতে পারে, লড়তে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। 7 তারিখ হিন্দু সুরক্ষা মঞ্চ নামে একটি মঞ্চ সাংবাদিক বৈঠক করে তারা হিন্দুদের অধিকার রক্ষার দাবিতে মিছিল করে, এটা কি নয়া পন্থা আবার অশান্তি ছড়াবে? বলতে হবে না। এখন সবাই এই ধর্মের নামে ভেদাভেদ করার জন্য বিজেপি নানা রকম ডালপালা নামাচ্ছে। বাংলার মানুষ এসবে সাড়া দেবেন না। তবে আত্মসন্তুষ্টির জায়গা নেই, সকলকে সমানভাবে সতর্ক থাকতে হবে। এই ধর্মীয় বিষয়গুলোর মেরুকরণ করিয়ে কোনো বিকৃত প্রচার, মিথ্যা ভিডিও, জাল ভিডিও, ভুয়ো ভিডিও, অন্য জায়গার ভিডিও, এইসব ছেড়ে মানুষকে যেন এরা বিভ্রান্ত করতে না পারে।